আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাকাউন্টিং টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি মোবারকুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন অধ্যায় নিয়ে। এই অধ্যায়ের উদাহরণের একটি অঙ্ক নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাসটা আমরা শুরু করি। অঙ্কটির মধ্যে দেওয়া আছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিবরণী ছকে প্রদান করা হলো। তাহলে এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো যে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব বিবরণী ছকে তৈরি করতে হবে। তাহলে কিভাবে আমরা হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব ফেলবো আজকের ক্লাসে আমরা সেটি আলোচনা করব। আজকে আমরা আগে অঙ্কটা করে নিব, তারপর অঙ্কটা সমাধান করব। রাসেল অ্যান্ড অ্যাসোসিয়েটস জানুয়ারি 1, 2018 তারিখে আইন পেশার অফিস চালু করে। প্রথম মাসের লেনদেনগুলো নিম্নরূপ। জানুয়ারি 1, আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। জানুয়ারি 2, জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। জানুয়ারি 7, ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। জানুয়ারি 10, মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 6,000 টাকা। জানুয়ারি 15, অফিস কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা। জানুয়ারি 20, ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। জানুয়ারি 24, মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,000 টাকা। জানুয়ারি 29, বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ 10,000 টাকা। তাহলে এই ছিল আমাদের পুরো অঙ্কটি। অর্থাৎ এখানে আমরা কিছু লেনদেন দেখলাম, আর এটাই হলো আমাদের অঙ্ক। এই অঙ্ক থেকে আমাদেরকে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাতে হবে, অর্থাৎ বিবরণী ছকে আমরা এই কাজটি করব। এখন এই অঙ্কটি সমাধান করতে গেলে অবশ্যই আমাদেরকে প্রত্যেকটি লেনদেন থেকে দুইটি হিসাব আগে বের করে নিতে হবে, অর্থাৎ জাবেদা করে নিতে হবে। জাবেদা যদি আমরা না করি তাহলে আমরা অঙ্কটা পরিপূর্ণভাবে বুঝতেও পারবো না এবং অঙ্কটি খুব ভালোভাবে সমাধানও করতে পারবো না। তাহলে আগে আমরা জাবেদাগুলো নিয়ে আলোচনা করব, তারপর আমরা অঙ্কটি বিবরণী ছকের সমাধান করব। জানুয়ারি 1 তারিখে দেওয়া আছে আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। তাহলে এই লেনদেনটির জাবেদা কি হবে? এখানে আমি কিছু জাবেদা আগেই করে দিয়েছি যাতে শিক্ষার্থীরা খুব সহজেই বুঝতে পারে। জানুয়ারি 1 তারিখের লেনদেনের জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 50,000 টাকা। তাহলে এটা হলো জানুয়ারি 1 তারিখের জাবেদা। নগদান হিসাব ডেবিট হবে যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠানের নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, আর আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়। এই জন্য নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, মূলধন হিসাব ক্রেডিট 50,000 টাকা। মালিক যেহেতু ব্যবসার মধ্যে মূলধন নিয়ে আসছেন, এই জন্য ব্যবসার মূলধন বৃদ্ধি পেয়েছে, আর আমরা জানি মূলধন বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। জানুয়ারি 2 তারিখ, জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। তাহলে এই লেনদেনটির জাবেদা হবে ভাড়া হিসাব ডেবিট 3,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 3,000 টাকা। যেহেতু ব্যবসায়ী প্রতিষ্ঠানের ভাড়া হলো এক ধরনের খরচ, আর খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। নগদ টাকা হলো সম্পদ, যেহেতু নগদ টাকা ভাড়া হিসেবে প্রদান করা হয়েছে এজন্য নগদ টাকা হ্রাস পেয়েছে, আর সম্পদ হ্রাস পেলে ক্রেডিট হয়। জানুয়ারি 7 তারিখ, ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। তাহলে লেনদেনটির জাবেদা হবে জানুয়ারি 7 তারিখ। যন্ত্রপাতি হিসাব ডেবিট 15,000 টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট 15,000 টাকা। যেহেতু যন্ত্রপাতিটি ধারে ক্রয় করা হয়েছে এই জন্য পাওনাদার হিসাব ক্রেডিট হবে, আর আমরা জানি যন্ত্রপাতি ক্রয় করলে যন্ত্রপাতি নামক সম্পদ বৃদ্ধি পায়, এই জন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট। আর যেহেতু ধারে ক্রয় করা হয়েছে নগদ টাকা পরিশোধ করা হয়নি, এই জন্য পাওনাদার নামক দায় বৃদ্ধি পাবে, আর আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। জানুয়ারি 10 তারিখ, মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো 6,000 টাকা। তাহলে এই লেনদেনটির জাবেদা হবে জানুয়ারি 10 তারিখে নগদান হিসাব ডেবিট 6,000 টাকা, সেবা হিসাব ক্রেডিট 6,000 টাকা। যেহেতু ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট, এবং সেবা আয় নামক আয় বৃদ্ধি পেয়েছে, আর আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। জানুয়ারি 15 তারিখ,
অফিস কর্মচারীর বেতন পরিশোধ 2000 টাকা। তাহলে এই লেনদেনটি জাবেদা হবে জানুয়ারি 15 তারিখে বেতন হিসাব ডেবিট 2000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2000 টাকা। যেহেতু বেতন নামক খরচ বৃদ্ধি পেয়েছে, এই জন্য বেতন হিসাব ডেবিট। আমরা জানি খরচ বৃদ্ধি পেলে ডেবিট হয়। আর নগদ টাকা হলো সম্পদ, সম্পদ হ্রাস পেয়েছে। আর আমরা জানি সম্পদ কমে গেলে ক্রেডিট হয়, এই জন্য নগদান হিসাব ক্রেডিট। জানুয়ারি 20 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। এই লেনদেনটির জাবেদা হবে জানুয়ারি 20 তারিখ নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 20,000 টাকা। যেহেতু নগদ টাকা নামক সম্পদ ব্যবসায় বৃদ্ধি পেয়েছে, এই জন্য নগদান হিসাব ডেবিট। আর ব্যাংক ঋণ হলো এক ধরনের দায়, আর আমরা জানি দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, এই জন্য ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট। জানুয়ারি 24 তারিখ মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,000 টাকা। তাহলে এই লেনদেনটির জাবেদা হবে জানুয়ারি 24 তারিখ দেনাদার হিসাব ডেবিট 7,000 টাকা, সেবা হিসাব ক্রেডিট 7,000 টাকা। আমরা জানি দেনাদার হলো সম্পদ। আমরা জানি দেনাদার হলো সম্পদ। যেহেতু সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য দেনাদার হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। জানুয়ারি 29 তারিখের লেনদেনটি হলো বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ 10,000 টাকা। এই লেনদেনটির জাবেদা হবে জানুয়ারি 29 তারিখ পাওনাদার হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। যেহেতু বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হয়েছে, এজন্য পাওনাদার নামক দায় হ্রাস পাবে, আর দায় হ্রাস পেলে ডেবিট। আর নগদ টাকা হলো সম্পদ, নগদ টাকাও হ্রাস পাবে, এজন্য নগদান হিসাব ক্রেডিট। উপরিউক্ত লেনদেনগুলো বিশ্লেষণ করে নিম্নে বর্ণিত হিসাবসমূহ চিহ্নিত করা যায়। আমরা উপরের লেনদেনগুলো বিশ্লেষণ করে নিম্নোক্ত হিসাবগুলো চিহ্নিত করব। হিসাবগুলো হলো নগদান হিসাব, মূলধন হিসাব, ভাড়া হিসাব, যন্ত্রপাতি হিসাব, পাওনাদার হিসাব, সেবা আয় হিসাব, বেতন হিসাব, ব্যাংক ঋণ হিসাব, দেনাদার হিসাব। তাহলে আমরা এই হিসাবগুলো পেয়েছি উপরিউক্ত জাবেদা থেকে, অর্থাৎ আমরা এই জাবেদা থেকে এই হিসাবগুলো বের করে নিয়েছি। জাবেদার মধ্যে এই হিসাবগুলো দেওয়া আছে। আমরা হিসাবগুলো কি কি পেয়েছি? নগদান হিসাব, মূলধন হিসাব, ভাড়া হিসাব, যন্ত্রপাতি হিসাব, পাওনাদার হিসাব, সেবা আয় হিসাব, বেতন হিসাব, ব্যাংক ঋণ হিসাব, দেনাদার হিসাব। তাহলে এই হিসাবগুলো আমাদের কি কাজে লাগবে? আমরা এখন বিবরণী ছকে যাব। আমরা এখানে একটা ছক দেখতেছি, এই ছকের মধ্যে আমরা কিছু সম্পদের নাম দেখতেছি এবং কিছু দায়ের নাম দেখতেছি। তাহলে বিবরণী ছকটা আমরা আগে দেখে নিই যে বিবরণী ছকটার মধ্যে কলামগুলোর নাম কি কি হবে। কলামগুলোর নাম হবে তারিখ, উদ্ধৃত্ত, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, মন্তব্য। এখানে মন্তব্য, মালিকানা সত্ত্ব, উদ্ধৃত্ত, তারিখ, এই ঘরগুলো সবসময় এই বিবরণের মধ্যে ফিক্সড থাকে, অর্থাৎ এই কলামগুলো পরিবর্তন হয় না, এগুলো সবসময় একই রকম থাকে। কিন্তু সম্পদ এবং দায়, সম্পদের মধ্যে এই ঘরগুলো পরিবর্তনশীল, এগুলো লেনদেনের উপরে নির্ভর করবে। যখন যে ধরনের সম্পদ থাকবে আমাদেরকে সেই ধরনের সম্পদ দিয়ে এই কলামগুলো তৈরি করতে হবে। এবং দায়, এই ঘরগুলো পরিবর্তনশীল, যখন যে ধরনের দায়ের নাম থাকবে তখন সেই দায় দিয়ে এই ঘরগুলো তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা যে সম্পদ তিনটির নাম লিখলাম, যেমন নগদ, দেনাদার, যন্ত্রপাতি, এবং দায়, ব্যাংক ঋণ, পাওনাদার। তাহলে এগুলো আমরা কিভাবে পেলাম সেটা আমরা এখন আলোচনা করব। আমরা ইতিমধ্যে দেখে আসলাম যে আমরা জাবেদা থেকে এখানে কিছু হিসাবের নাম লিখে নিয়েছি, এখান থেকেই আমরা এই সম্পদগুলোর নাম নিয়েছি এবং এই দায়গুলোর নাম নিয়েছি। তাহলে আমরা হিসাবগুলোর মধ্যে দেখে আসি কি কি সম্পদ আছে। এই হিসাবগুলোর মধ্যে আমরা দেখতে পেলাম নগদান হিসাব নামে একটি সম্পদ হিসাব আছে। মূলধন হিসাব এটি এখানে আসবে না, কারণ এটা মালিকানা সত্ত্বে যাবে। ভাড়া হিসাব, এটা মালিকানা সত্ত্বে যাবে।
যন্ত্রপাতি হিসাব, এটা একটা সম্পদ হিসাব। পাওনাদার হিসাব, এটা একটা দায় হিসাব। সেবা আয়, এটাও মালিকানা সত্ত্বে যাবে, কারণ সেবা আয়, ব্যয়, উত্তোলন, মূলধন এগুলো হলো মালিকানা সত্ত্বের উপাদান। বেতন, এটা মালিকানা সত্ত্বে যাবে। ব্যাংক ঋণ, এটা দায়ে যাবে। দেনাদার, এটা সম্পদে যাবে। তাহলে এখান থেকে আমরা 3টি সম্পদ পেলাম: নগদান হিসাব, যন্ত্রপাতি হিসাব এবং দেনাদার হিসাব। এই 3টি হিসাব দিয়ে, অর্থাৎ এই সম্পদ সাইডে আমরা এই 3টি সম্পদের নাম দিয়ে 3টি কলাম কেটে তুলব। এবং এখানে আমরা আরো দেখতে পেলাম যে 2টি দায় আছে। একটি হলো পাওনাদার হিসাব এবং অন্য আরেকটি দায় হলো ব্যাংক ঋণ হিসাব। তাহলে এখানে আমরা এই 2টি দায় দিয়ে আমরা ব্যাংক ঋণ এবং পাওনাদার নামে 2টি কলাম কেটে ফেলব। তাহলে আমরা উপরে আলোচনা থেকে বুঝতে পারলাম যে এখানে সম্পদের কলাম কয়টি হবে এবং দায়ের কলাম কয়টি হবে, এটা নির্ভর করবে জাবেদার উপর। অর্থাৎ লেনদেনগুলো থেকে যখন আমরা জাবেদা তৈরি করে নিব, সে জাবেদা তৈরি করার পর আমরা সেই জাবেদার ভিতর থেকে বের করে নিব যে মোট সম্পদ কয়টি হবে এবং মোট দায় কয়টি হবে। তাহলে আমরা উপরের হিসাবগুলো থেকে আমরা মোট সম্পদ হিসাবগুলো বের করে নিলাম এবং মোট দায় হিসাবগুলো বের করে নিলাম। সম্পদ হিসাব এবং দায় হিসাব ছাড়া অন্য বাকি যে হিসাবগুলো আছে, যেমন মূলধন হিসাব, ভাড়া হিসাব, সেবা আয় হিসাব, বেতন হিসাব, এই হিসাবগুলো আমরা মালিকানা সত্ত্বের মধ্যে নিয়ে যাব। কারণ আমরা জানি মালিকানা সত্ত্বের উপাদান হলো 4টি: মালিকের মূলধন, উত্তোলন, আয়, ব্যয়। এই 4টি হিসাব মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে। তাহলে এই 4টি হিসাব যখন আমরা পাবো, এই ধরনের হিসাবগুলো আমরা মালিকানা সত্ত্বের মধ্যে লিখে ফেলবো। এখন আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। তাহলে আমরা দেখে আসছি যে প্রথম লেনদেন হলো জানুয়ারি 1 তারিখে আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। এই লেনদেনটি জাবেদা ছিল নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা বিবরণী ছকের মধ্যে এভাবে লিখে ফেলবো। যেহেতু আমরা আগে তারিখের ঘরে তারিখ দিয়ে নেব 2018 সালের জানুয়ারির 1 তারিখ। নগদের ঘরে আমরা 50,000 টাকা নগদের ঘরে যোগ করে ফেলবো এবং মালিকানা সত্ত্বেও 50,000 টাকা যোগ করব। কারণ আমরা জাবেদা থেকে দেখতে পেলাম যে নগদ টাকা নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। পাশে আমরা মন্তব্য লিখব মূলধন আনয়ন। আমরা 1 তারিখের পোস্টিংটি দেওয়ার পরে আমরা এখানে ব্যালেন্স নির্ণয় করব বা ব্যালেন্স নিচে বসিয়ে ফেলব। উদ্ধৃত বসাবো, উদ্ধৃতের ঘরে আমরা বসাবো 50,000 টাকা, 50,000 টাকা। জানুয়ারি 2 তারিখের লেনদেনটি আমরা এখন দেখে আসি। জানুয়ারি 2 তারিখে আছে জানুয়ারি মাসের অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। এই লেনদেনটির জাবেদা ছিল ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আমরা জানি ভাড়া পরিশোধ করলে মালিকানা সত্ত্ব হ্রাস পায় এবং নগদ টাকাও হ্রাস পায়। এজন্য আমরা বিবরণী ছকে এই লেনদেনটাকে লিপিবদ্ধ করব এভাবে। আগে আমরা তারিখ লিখে নিব জানুয়ারি 2 তারিখ। যেহেতু নগদ টাকা হ্রাস পেয়েছে, এজন্য আমরা 3,000 টাকা এখানে বিয়োগ করব এবং মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এজন্য 3,000 টাকা আমরা এখানে বিয়োগ করব। এবং মন্তব্যে আমরা লিখে দিব ভাড়া খরচ। এখানে আমরা একটা বিষয় লক্ষ্য রাখবো যে উদ্বৃত্তের সারিটা যাতে একই বরাবর থাকে এবং জানুয়ারি 2 তারিখের যে লেনদেনটি আছে সেটাও যাতে একই বরাবর থাকে। অর্থাৎ উদ্বৃত্তের অ্যামাউন্ট যাতে তারিখের অ্যামাউন্টের বরাবর না আসে অথবা তারিখের অ্যামাউন্ট যাতে উদ্বৃত্তের অ্যামাউন্টের বরাবর চলে না যায়, এগুলোকে আমরা পৃথকভাবে সুন্দর করে উপস্থাপন করব। জানুয়ারি 2 তারিখের পোস্টিংটি দেওয়ার পরে আমরা ব্যালেন্স নির্ণয় করব বা উদ্ধৃত্ত বের করব। এখানে 50,000 থেকে 3,000 টাকা বিয়োগ করলে 47,000 টাকা বের হবে। এখানেও 50,000 টাকা থেকে 3,000 টাকা বিয়োগ করলে 47,000 টাকা বের হবে। এখন আমরা জানুয়ারির 7 তারিখের লেনদেনটি দেখে আসি। জানুয়ারির 7 তারিখে আছে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। এই লেনদেনটির জাবেদা হবে যন্ত্রপাতি হিসাব ডেবিট 15,000 টাকা, পাওনাদার হিসাব ক্রেডিট 15,000 টাকা। তাহলে এটির পোস্টিং দিতে হবে এভাবে জানুয়ারি 7 তারিখ যে যন্ত্রপাতি হিসাব যেহেতু ব্যবসায় বৃদ্ধি পেয়েছে, এজন্য যন্ত্রপাতির এখানে 15,000 টাকা যোগ করতে হবে এবং পাওনাদার নামক দায়ও বৃদ্ধি পাবে, এজন্য পাওনাদার এখানেও 15,000 টাকা যোগ করতে হবে। তাহলে আমরা এখন উদ্ধৃত্ত নির্ণয় করব 47,000 টাকা, 15,000 টাকা,
15,000 টাকা এবং 47,000 টাকা। জানুয়ারির 7 তারিখের লেনদেনের কোনো মন্তব্য লিখতে হবে না। কেন লিখতে হবে না? কারণ আমরা জানি যে শুধুমাত্র যে হিসাবগুলোর মাধ্যমে মালিকানা সত্ত্ব প্রভাবিত হবে, আমরা শুধুমাত্র সেগুলোর জন্যই মন্তব্য লিখব। অর্থাৎ মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, এই 4টি হিসাবের জন্য আমরা শুধুমাত্র মন্তব্য লিখব, বাকি হিসাবগুলোর জন্য আমরা মন্তব্য লিখব না। এখন আমরা জানুয়ারি 10 তারিখের লেনদেনটি দেখে আসি। জানুয়ারি 10 তারিখে আছে মক্কেলদের নগদে আইনি সেবা দেয়া হলো 6,000 টাকা। এই লেনদেনটির জাবেদা হবে নগদান হিসাব ডেবিট 6,000 টাকা, সেবা হিসাব ক্রেডিট 6,000 টাকা। এখন এই লেনদেনটির পোস্টিং আমরা লিখব। জানুয়ারি 10 তারিখে আছে নগদ টাকা 6,000 টাকা, যেহেতু ব্যবসায় বৃদ্ধি পেয়েছে এজন্য নগদের গড়ে আমরা 6,000 টাকা যোগ করে ফেলব এবং মালিকানা সত্ত্বের গড়েও আমরা 6,000 টাকা যোগ করে ফেলব। মন্তব্যের ঘরে আমরা লিখব সেবা আয়। লেখার পরে আমরা ব্যালেন্স নির্ণয় করব। আমরা এখানে দেখতে পাইতেছি 47,000 এবং 6,000, এই দুইটা যোগ করলে আমরা পাবো 53,000 টাকা। এখানে 15,000 টাকা এটা আমরা নিচে বসিয়ে ফেলবো, এখানে 15,000 টাকা আমরা নিচে বসিয়ে ফেলবো, এখানে 47,000 এবং 6,000 টাকা, এই দুইটা যোগ করে আমরা এখানে 53,000 টাকা বসাবো। এখন আমরা জানুয়ারি 15 তারিখের লেনদেনটি দেখে আসি। জানুয়ারি 15 তারিখে আছে অফিস কর্মচারীর বেতন পরিশোধ 2,000 টাকা। এই লেনদেনটির জাবেদা হবে বেতন হিসাব ডেবিট 2,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 2,000 টাকা। তাহলে এই লেনদেনটির পোস্টিং হবে জানুয়ারি 15 তারিখে। যেহেতু বেতন পরিশোধ করা হয়েছে এজন্য নগদ টাকা হ্রাস পাবে, এজন্য আমরা নগদের গড়ে 2,000 টাকা বিয়োগ করব এবং মালিকানা সত্ত্ব এখানে হ্রাস পাবে, এজন্য আমরা মালিকানা সত্ত্বের গড়েও 2,000 টাকা বিয়োগ করে ফেলব এবং মন্তব্যের ঘরে আমরা লিখব বেতন খরচ। লেখার পরে আমরা উদ্বৃত্ত নির্ণয় করব। উদ্বৃত্তের ঘরে আমরা লিখব 53,000 মাইনাস 2,000 টাকা, 51,000, 15,000 টাকা আমরা বসিয়ে ফেলবো, এখানে 15,000 টাকা বসিয়ে ফেলবো। 53,000 থেকে 2,000 টাকা আমরা বিয়োগ করব, বিয়োগ করে আমরা এখানে 51,000 টাকা বসিয়ে ফেলবো। এখন আমরা জানুয়ারি 20 তারিখের লেনদেনটি দেখে আসি। জানুয়ারি 20 তারিখে আছে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। এই লেনদেনটির জাবেদা হবে জানুয়ারি 20 তারিখ নগদান হিসাব ডেবিট 20,000 টাকা, ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট 20,000 টাকা। তাহলে এই লেনদেনটির পোস্টিং হবে জানুয়ারি 20 তারিখ। যেহেতু ব্যবসায় নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এজন্য আমরা নগদের গড়ে এখানে 20,000 টাকা যোগ করে ফেলবো। ঠিক একইভাবে ব্যাংক ঋণ নামক দায় আমাদের বৃদ্ধি পাবে, এজন্য আমরা 20,000 টাকা ব্যাংক ঋণের গড়ে যোগ করে ফেলবো। লেখার পরে আমরা ব্যালেন্স নির্ণয় করব বা উদ্বৃত্ত নির্ণয় করব। 51,000 আর 20,000 টাকা যোগ করে আমরা 71,000 টাকা বসাবো, এখানে 15,000 টাকা বসাবো, এখানেও 20,000 টাকা বসাবো, এখানে আমরা 15,000 টাকা বসাবো, এখানেও 15,000 টাকা বসাবো। এখন আমরা জানুয়ারি 24 তারিখের লেনদেনটি দেখে আসি। জানুয়ারি 24 তারিখে আছে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো 7,000 টাকা। তাহলে এই লেনদেনটির জাবেদা হবে জানুয়ারি 24 তারিখের লেনদেনের জাবেদা হবে দেনাদার হিসাব ডেবিট 7,000 টাকা, সেবা আয় হিসাব ক্রেডিট 7,000 টাকা। এখন এই লেনদেনটির পোস্টিং আমরা এভাবে দিব। জানুয়ারি 24 তারিখ আমরা দেনাদারের ঘরে 7,000 টাকা যোগ করে ফেলবো, দেনাদারের ঘরে 7,000 টাকা যোগ করে ফেলবো, দেনাদার নামক সম্পদের ঘরে আমরা 7,000 টাকা যোগ করব। ঠিক একইভাবে আমরা মালিকানা সত্ত্বের ঘরে আমরা 7,000 টাকা যোগ করব। এখানে আমরা মালিকানা সত্ত্বের ঘর দেখতেছি, এই বরাবর আমরা 7,000 টাকা যোগ করে ফেলব। তাহলে আমরা এখানে দেখতে পেলাম দেনাদারের ঘরে আমরা 7,000 টাকা যোগ করেছি এবং মালিকানা সত্ত্বের ঘরে 7,000 টাকা আমরা যোগ করে ফেলেছি এবং পাশে আমরা মন্তব্যে লিখব সেবা আয় লিখে দিব। আমরা এখন উদ্বৃত্ত নির্ণয় করব। এখানে 71,000 টাকা আমরা বসিয়ে ফেলবো, এখানে 7,000 টাকা বসাবো, এখানে 15,000 টাকা বসাবো, এখানে 20,000 টাকা বসাবো, এখানেও 15,000 টাকা বসাবো, এখানে আমরা 51,000 এবং 7,000 টাকা যোগ করে টোটাল 58,000 টাকা বসাবো। এখন আমরা জানুয়ারি 29 তারিখে লেনদেনের
লেনদেনটি দেখে আসি। জানুয়ারি 29 তারিখে আছে বাকিতে কৃত যন্ত্রপাতির মূল্য পরিশোধ 10,000 টাকা। তাহলে এই লেনদেনটির জাবেদা হবে জানুয়ারি 29 তারিখ পাওনাদার হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। এই লেনদেনটির জাবেদা আমরা এখানে দেখতে পেলাম। এখন আমরা এই লেনদেনটিকে দিয়ে হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলব। জানুয়ারি 29 তারিখে লেনদেনটির প্রভাব হবে, যেহেতু আমরা বলেছি যে নগদ টাকা এখানে হ্রাস পাবে, আর নগদ টাকা যদি কমে যায় বা হ্রাস পায় তাহলে আমরা 10,000 টাকা এখানে বিয়োগ করে ফেলবো। ঠিক একইভাবে আমরা পাওনাদার হিসাবে যেহেতু দায় হ্রাস পেয়েছে, এই জন্য আমরা পাওনাদার হিসাবে 10,000 টাকা হ্রাস করে ফেলবো বা বিয়োগ করে দেব। পাওনাদারের কলামে আমরা 10,000 টাকা বিয়োগ করে ফেলবো। উদ্বৃত্ত, এখন আমরা 71,000 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ করে ফেলবো। বিয়োগ করলে 61,000 টাকা বের হবে। এখানে 7,000 টাকা আমরা বসিয়ে ফেলবো, এখানে 15,000 টাকা বসাবো, এখানে আমরা 20,000 টাকা বসাবো, এখানে 15,000 থেকে 10,000 টাকা আমরা বিয়োগ করে ফেলবো। বিয়োগ করে 5,000 টাকা বসাবো, এখানে 58,000 টাকা আমরা বসিয়ে ফেলবো। এখন আমাদের সকল পোস্টিং গুলো দেওয়া শেষ এবং ব্যালেন্সও নির্ণয় করা শেষ। এখন পরবর্তীতে আমাদের কাজ হলো এখন যোগফলটা নির্ণয় করা। এখানে আমরা 61,000 টাকা, 7,000 টাকা এবং 15,000 টাকা এই তিনটি অ্যামাউন্ট যোগ করে এখানে আমরা 83,000 টাকা বসিয়ে ফেলবো। ঠিক একইভাবে আমরা এখানে 20,000 টাকা, 5,000 টাকা এবং 58,000 টাকা এই তিনটি অ্যামাউন্ট যোগ করে এখানে 83,000 টাকা বসিয়ে ফেলবো। যখন আমরা দেখব মোট সম্পদের যোগফল এবং মোট দায় ও মোট মালিকানার সত্ত্বের যোগফল সমান আছে, তখন আমরা বুঝবো যে আমাদের অঙ্কটি ঠিক আছে। অর্থাৎ আমাদের উভয় পাশের মোট সম্পদ সমান সমান, মোট দায় এবং মোট মালিকানার সত্ত্ব সমান হবে। সমান হলেই বুঝতে হবে আমাদের অঙ্কটি সঠিক। আর যদি আমাদের যোগফল সমান না হয় বা না মিলে, তাহলে বুঝতে হবে অঙ্কের মধ্যে কোথাও আমরা ভুল করে ফেলেছি। এজন্য আমরা এখানে যোগফল বের করে আমরা অঙ্কটি করার পরেই বুঝতে পারবো যে আমাদের অঙ্কটি ঠিক আছে কিনা। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা। আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই আজকের যে আমরা অঙ্কটি সমাধান করেছি এবং বোঝানোর চেষ্টা করেছি তোমরা সেটা বুঝতে পেরেছো। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।